আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেয়া এপিসোডের আজকে 33তম পর্ব। তো আজকের পর্বে আরও কিছু গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গল্প শেয়ার করার আগে একটা কথা না বললেই নয়, আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পগুলো শুরু করা যাক। 2019 সাল থেকে আমাদের সম্পর্ক শুরু হয়। তখন আমি ক্লাস 7-এ পড়ি, আর সে এসএসসি দিয়েছে। ও আমার ভাইয়ের বন্ধু ছিল। ও ভাইয়াকে বলেছিল যে ও আমাকে অনেক ভালোবাসে, সেটা ভাইয়াও জানে। তাই ভাইয়াও আর নিষেধ করতে পারেনি। তখন থেকেই আমাদের সম্পর্ক শুরু হয়। আমাদের যখন সম্পর্ক শুরু হয় আমি তখনও তাকে দেখিনি। আমি ভাইয়ার ফোন দিয়ে মাঝে মাঝে কথা বলতাম তার সাথে, মাঝে মাঝে দেখাও করতাম। বেশ ভালোই ছিল দিনগুলো। ও আমাকে খুব ভালোবাসতো, খুব সম্মান করত। সে আমাকে কোনো কিছুতে বারণ করতো না। সে প্রতিদিন নিয়ম করে আমার সাথে 2 মিনিটের জন্য হলেও দেখা করত। এভাবেই কাটলো 2 বছর। তখন থেকে একটু একটু করে জানতে পারছিল বাসায় সে বেকার ছিল আর মধ্যবিত্ত ফ্যামিলির ছিল। এভাবেই কাটলো আরও একটা বছর। তারপর আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন বাসা থেকে আমার বিয়ে ঠিক করলো। যার সাথে বিয়ে ঠিক করেছিল সে অনেক ভালো ফ্যামিলির, চাকরি করে। কিন্তু আমি তো বিয়ে করব না, ফ্যামিলিকে জানিয়ে দিলাম আমি তাকে ছাড়া বিয়ে করব না। তখন আমার উপর অনেক চাপ আসে। আমার ফ্যামিলি তাকে ভোলার জন্য তাবিজ করতে লাগলো, অনেক মারতো আমাকে। তারপর আমার ফ্যামিলি আমাকে ঢাকায় রেখে আসলো, সেখানে প্রায় 3 মাস ছিলাম। ওর সাথে আমার দেখা করাও বন্ধ হয়ে গেল। শুধু আম্মুর ফোন দিয়ে মাঝে মাঝে 2-1 মিনিট কথা বলতাম। কিন্তু আমার লেখাপড়ার কারণে আমাকে আবারও গ্রামের বাড়িতে নিয়ে আসলো। তার সাথে আবারও দেখা হলো, কথা হতো। কিন্তু আমার ফ্যামিলি আমাকে অনেক চোখে চোখে রাখতো। আমাকে তাবিজ করার কারণে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। একদিন আমি তাকে বললাম এভাবে আর চলতে পারি না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম এভাবে আর হবে না, আমাদের নিজেদের জীবন নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে। একদিন রাতে আমি সবকিছু বাদ দিয়ে তার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বাড়ি থেকে বের হওয়ার পর সে আমাকে বলেছিল, দেখো তুমি কিন্তু একটা বেকার ছেলের হাত ধরে বাড়ি থেকে বের হচ্ছ, তোমাকে কিন্তু অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমি ওকে ভরসা দিয়ে বলেছিলাম আমি পারবো ইনশাল্লাহ। তারপর সে আমাকে তার বাড়িতে নিয়ে আসে, তার বাড়ি থেকে আমাদের বিয়ে দেয়। তার কিছুদিন পর আমার ফ্যামিলি আমাদের মেনে নেয়। তখন থেকেই শুরু হলো আমাদের ছোট্ট সংসার। তারা 3 ভাই, সে ছিল সবার ছোট। তখন আমরা একসাথেই থাকতাম। কিন্তু বিয়ের 1 বছর পর আমাদের বাড়ি থেকে সবকিছু আলাদা করে দেয়। সবাই আলাদা আলাদা থাকতাম, কিন্তু আমাদের ফ্যামিলি অনেক ভালো ছিল। আমাদের ছোট সংসার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। টাকা পয়সার অভাব থাকলেও ভালোবাসা, সুখ শান্তির অভাব ছিল না। আমি অনেক অল্পতেই খুশি থাকি। আমাদের 3 বছরের সংসারে কেউ কখনো বলতে পারবে না যে আমাদের ভেতরে কোনো ঝামেলা হয়েছে কিংবা কেউ ঝগড়া করেছে। আমার বিয়ের 1 বছর 6 মাস পর আমি বাচ্চা কনসিভ করলাম। তখন থেকেই ভালোই দিনকাল কাটছিল। বাচ্চা নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, আমাদের ছোট্ট সংসারে নতুন অতিথি আসবে। সবাই অনেক খুশি ছিলাম আমরা। যখন আমি 9 মাসের গর্ভবতী তখন আমাকে আনা হলো আমার মায়ের বাসায়। তারপর বাচ্চার ডেলিভারি হলো, সবাই কত খুশি, ছেলে বাবু হলো। আমি ছেলে সন্তানের মা হলাম, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা সিজারের মাধ্যমে হয়েছিল। আমি অনেক অসুস্থ ছিলাম। আমার বাচ্চা হওয়ার 3 মাস 5 দিন পর সে আমাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নতুন অতিথির আগমন, বাড়িতে কতই না আনন্দ। বাড়িতে যাওয়ার 10 দিন পরে আমার স্বামী অসুস্থ হলো। আমরা কিছু বুঝতে পারছিলাম না তার কি হয়েছে, শুধু পায়ে ব্যথা। গ্রাম্য চিকিৎসককে বলা হলো, তিনি বললেন সবকিছু ঠিক হয়ে যাবে, তেমন কিছুই হয়নি। অসুস্থ হওয়ার 2 দিন পর আমরা তাকে হাসপাতালে নিলাম। হাসপাতালে যাওয়ার পর ডাক্তারে কিছু টেস্ট দিল। টেস্টের রিপোর্ট বের হলো। ডাক্তার আমাদের জানালো তার নাকি লিভারে হালকা সমস্যা হয়েছে আর কিডনিতে হালকা সমস্যা। ডাক্তার বলল ভর্তি হতে হবে, সবকিছু ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ভয়ের কিছু নেই। ডাক্তারের কথা মতো তাকে হাসপাতালে ভর্তি করা হলো। বিকালে সন্ধ্যার সময় খবর এলো সে নাকি খুব অসুস্থ। আমি তখন সেখানে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে হাসপাতালে থাকবো, তাই সবাই আমাকে বাড়িতে রাখলো। সে আমার সাথে ফোনে কথা বলল। আমি বললাম কেমন আছো। সে আমাকে উত্তরে বলল বেশি ভালো না, আর বলল তুমি কবে আসবে, তুমি আসবে না। আমি বললাম আমি আসবো। সে বলল ঠিক আছে থাকো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমি বললাম ঠিক আছে, আমি কালকে সকালেই তোমার কাছে আসবো। এই বলেই ফোনটা রেখে দিলাম। ফোন রেখে দেওয়ার আধা ঘন্টা পরে সংবাদ এলো সে নাকি আর নেই। সে আমাদের সবাইকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তখন আমি কিছু বলতে পারছিলাম না, বসেছিলাম, বুঝতেও পারছিলাম না কি হয়েছে। 1 ঘন্টা পর সে বাড়ি ফিরলো, কিন্তু বাড়ি ফিরলো সে আমার সাথে কথা বললো না। বললো না তুমি কেমন আছো, কি করো, আমার ছেলে কই। তখন আমার বাচ্চার বয়স ছিল 3 মাস 15 দিন। এই অল্প বয়সে আমার বাচ্চা বাবা হারা হলো। পৃথিবীর সব থেকে বড় জিনিস স্বামীকে হারালাম আমি। আমার বাচ্চা তার বাবাকে হারালো, কিছুই বুঝলাম না জীবন কি থেকে কি হয়ে গেল। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক। একটা হিন্দু মেয়ের সাথে মুসলিম ছেলের ভালোবাসার গল্প। সালটা ছিল 2021 সাল। করোনার জন্য আমার পড়ালেখা উল্টো পাল্টা হয়ে গেছিল। আমি ফ্রি ফায়ার গেম খেলতাম। ফ্রি ফায়ার গেমে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। সেপ্টেম্বরের 18 তারিখ সে আমাকে প্রপোজ করে। এই ব্যাপারটা আমার ভাই জানতো। ভাই বলেছে, আপু তুমি প্রেমের অভিনয় করো, কারণ ওই ছেলেটা ভালো গেম খেলে, এর সাথে গেম খেলা যাবে। আমিও তাই তার সাথে প্রেমের অভিনয় করতাম। কিন্তু একদিন সে তার জীবনের কথা আমাকে বলল। এই ছেলেটার 8 বছর বয়সে তার বাবা আরেকটা বিয়ে করে। তাদের জেলায় তাদের বাবার ব্যবসার খুব ভালো পরিস্থিতি ছিল। যখন তার বাবা আরেকটা বিয়ে করে তখন থেকে তাদের ব্যবসাও খারাপ হতে চলল। এখন নেই বললেই চলে। আর তার বাবাও তাকে আগের মতো ভালোবাসে না। আরো অনেক কথা বলল সে আমাকে। তার এই কথাগুলো শুনে, তার জীবনের কথাগুলো শুনে আমার তার প্রতি মায়া আর ভালোবাসা জন্ম নেই। সে বলে তার এই কথাগুলো শুনে নাকি আমি তার সাথে রিলেশন রাখবো না। আমি বললাম, আমি এখন তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। বিয়ে করে আজীবন তোমার সাথেই থাকবো, সব কষ্ট ভুলিয়ে দিব। রিলেশনের 4 মাসের মাথায় আমার পরিবার ছেলেটার সম্পর্কে জানলো, আমাকে অনেক কথা শোনালো। তারপর আমরা প্ল্যান করলাম আমরা পালিয়ে যাব। আমার বাড়ি থেকে তার বাড়ি 130 কিলোমিটার দূরে। যেহেতু আমাদের অনলাইনে রিলেশনশিপ ছিল, আমার বাড়ি শরীয়তপুর জেলায় আর ওর বাড়ি কুষ্টিয়াতে। আমি স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আসলাম। আরও আগে থেকেই আমার বলা জায়গায় অটো নিয়ে দাঁড়িয়েছিল। ব্যাস চলে গেলাম আমরা দুজন পালিয়ে। কেউ কাউকে কোনোদিন সামনাসামনি দেখিও নি। 17 জানুয়ারি 2022 সোমবার আমাদের বিয়ে হয়। আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তো বিয়ের পর থেকে আমার মা বাবা নানাভাবে চেষ্টা করে আমাকে খুঁজে বের করার। আমার ভাইয়ের থেকে নাম্বার নিয়ে আমার হাজবেন্ডকে অনেক মানুষ কল দিয়ে ভয় দেখাতো। বলতো আমার হাজবেন্ড নাকি আমাকে কিডন্যাপ করেছে, তাকে নাকি তারা ধরে নিয়ে যাবে, আরো কত কি। বিয়ের 7 দিন পর আমার হাজবেন্ড বাড়ির পাশের মেম্বারের সাথে যোগাযোগ করে। উনি আমার বাবার নাম্বার নিয়ে বাবাকে কল করে যাতে আর কোনো ঝামেলা না হয়। আমার বাবারা বলে কালকে সকালে তারা আসবে। তো সকালে আমাদের বাড়ি থেকে 2 জন লোক আসলো। তারা বলে আমার 18 বছর হতে নাকি এখনো 3 মাস বাকি, তাই 3 মাস পর তারা আমাকে আবার দিয়ে যাবে। কোর্ট থেকে কাগজ এনে আমাকে জোর করে আমার স্বামীর থেকে আলাদা করে নিয়ে গেল। আমি জানি তারা আমাকে আর কখনো আসতে দিবে না। বাড়ি নিয়ে গিয়ে আমাকে আমার বাবা বলে আমার হাজবেন্ড নাকি আমাকে পাচার করার জন্য নিয়ে গেছিল, আর আমাকে ছাড়িয়ে আনার জন্য নাকি আমার বাবার কাছ থেকে তারা 2.5 লক্ষ টাকা নিয়েছে। এসব কথা শুনে আমার তার প্রতি বিশ্বাস ভালোবাসা সব উঠে গেছিল। মনে মনে ভেবেছিলাম তাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসলাম। নিজের মা বাবা ধর্ম সব ছাড়লাম, তবুও তার ভালোবাসা পেলাম না। জীবনে আর যাই কিছু করি না কেন তাকে আমি শিক্ষা দিব আমার ভালোবাসা সতীত্ব নিয়ে খেলা করার জন্য। রাতে কত কাঁদতাম তার জন্য, কোনোদিন রাতে ঘুমাতে পারতাম না। এইভাবে 8 মাস চলে গেল। তারপর আমার ভাই একদিন বলে, আপু তোর হাজবেন্ডের সাথে কথা বলবি? তখন ভাই ফোন লুকিয়ে এনে দিয়েছিল। তার সাথে কথা বললাম, তাকে অনেক বকা দিলাম, সব অভিমান ছাড়লাম, অনেক কাঁদলাম। তার কয়েকদিন পর লুকিয়ে একটা ফোন কিনলাম আমার জমানো টাকা দিয়ে, যেহেতু আমার মা বাবা আমাকে ফোন ধরতে দিত না। কোনো মতে একটা সিম জোগাড় করলাম। তারপর আবার হাজবেন্ডকে কল দিলাম। কিন্তু যাকে ভালোবাসি তাকে কি কষ্ট দেওয়া যায়? আমরা আবারও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলাম, কিন্তু আমার বাবা মা বুঝে যায় আমি কিছু একটা করতে যাচ্ছি, তাই আমাকে ঘরে তালা বন্ধ করে রাখে। 2 দিন পর মা জেনে গেল আমার কাছে ফোন আছে। সেই ফোনটা মা নিয়ে গেল। আবারও যোগাযোগ বন্ধ হয়ে গেল তার সাথে। আমার রুম ছিল 2 তলায়। তার 5-6 দিন পরে খুব ভোরে আর জানালা গেটে আম গাছ পেয়ে নিচে নেমে পালিয়ে যাই। একা একা চলে আসলাম কুষ্টিয়ায়। বাসে এক অপরিচিত আপুর কাছ থেকে ফোন নিয়ে ওকে কল দিলাম। ও এসে আমাকে নিয়ে গেল তার কাছে। এইবার আমার পরিবার কোনো ঝামেলা করেনি। এখন শুধু মা আর ভাইয়ের সাথে যোগাযোগ ছিল। আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম হাজবেন্ডকে নিয়ে। অনেক ভালোবাসতো ও আমাকে, যা বলার বাইরে। 7 মাস পরে জানলাম আমি প্রেগনেন্ট। তারপর তার চেঞ্জ হওয়া শুরু হয়। দেবরের কাছে শুনলাম হাজবেন্ড নাকি নেশা করে। আমি জিজ্ঞেস করলে বলে করি না। একদিন জানতে পারি সে একটা মেয়ের সাথে কথা বলে, মানে পরকীয়ায় আসক্ত। একদিন রাতে আমি ঘুমানোর ভান ধরেছিলাম। রাতে 1-2টা পর্যন্ত কার সাথে যেন মেসেজে কথা বলছে। আমি জিজ্ঞেস করাতে বলে আমি নাকি ভুল দেখেছি। তার ফোন চেক করলাম কিন্তু কিছুই পেলাম না, কারণ সে মেসেজ ডিলিট করে দিয়েছে। আচ্ছা, তার একবারও কি মনে হয় না যে একটা মেয়ে আমার জন্য নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিজের ধর্মকে পর্যন্ত ত্যাগ করেছে? যার বাপের বাড়ি নামক কোনো যাওয়ার জায়গা নেই, তাকে কিভাবে অবহেলা করি? অনেক কান্না করেছি আমি প্রেগনেন্ট অবস্থায়। সেদিনগুলো আমি কখনো ভুলবো না। এখন আরও আমাকে আগের মতো সময় দেয় না, কথা বলে না। এর মধ্যে আমার ছেলে সন্তান হয়। আমার মা আমাকে এখনো বলে সবকিছু ছেড়ে চলে আসতে, কিন্তু একটা সংসারকে মেয়ে মানুষ অত সহজে ভাঙতে চায়, তাও যদি নিজের সেই ভালোবাসার মানুষটা হয়ে থাকে। আমি অনেক বুঝিয়ে তাকে ওই মেয়ের কাছ থেকে ফিরিয়ে এনেছি। জানি না কতদিন ভালো থাকবে, তবে সে ঠিক না হলে আমি তাকে ছেড়ে দিব। আমার ছেলেকে নিয়ে একাই বেঁচে থাকবো। তারপরেও আমি শুকরিয়া আদায় করতে চাই, কারণ আল্লাহর রহমতে আমি এখন গর্ব করে বলতে পারি আমি একজন মুসলিম।
আসলে আমি জানতাম না যে ইসলাম ধর্মে এত শান্তি। আমি মুসলিম, এটা ভাবতেই কেমন জানি শান্তি লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জীবনের সকল সমস্যা যেন আল্লাহ তাআলা সমাধান করে দেন। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প। আশা করি এই গল্পটাও আপনাদের ভালো লেগেছে। তো চলুন বেশি কথা বাড়াবো না, আজকের পরবর্তী গল্পটা শুরু করা যাক। আমি 4 মাসের রিলেশনের পর পালিয়ে বয়ফ্রেন্ডকে বিয়ে করি। এত তাড়াতাড়ি বিয়ে করার একটাই কারণ ছিল, সে আমাকে হারানোর ভয়ে কান্না করত। একদম পাগলের মতো বিহেভিয়ার করত। আমি ওরে ছাড়ার কথা বললেই কান্না করত। অনেকবার সুইসাইড করতে গেছে। আমি ভয়ে তার সাথে পালিয়ে আসি। বিয়ের দিনে ওদের বাড়িতে নিয়ে যাই, তারা মেনে নেয়, কারণ আমি যথেষ্ট সুন্দরী, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। যাই হোক, আসল কথাই আসি। বিয়ের সময় দেখি তার নাম, তার বাবার নাম, ভাইয়ের নাম, এমনকি গ্রামের নামও আলাদা। আমাকে সবটাই মিথ্যা বলেছে। তারপর যখন তাদের বাড়িতে আসলাম, একটাই ঘর যেটা ভাঙা, বৃষ্টি আসলে পানি পড়ে, সবাই এক ঘরেই থাকে। একটাই খাট ঘরে, একটাই ফ্রিজ, একটা পুরাতন টেবিল, আর কিছুই নেই। রান্নাঘর খড়ির, তাও ভাঙা, একটা মানুষ দাঁড়াতেও পারবে না, এতটাই ছোট। টয়লেটের কথা আর কি বলবো, বস্তা কেটে বেড়ে দেওয়া। তাও সবকিছু মেনে নিয়েছে এটা ভেবে ও ভালো জব করে, জায়গা কিনে রেখেছে, সেখানে বাড়ি করবে। বিয়ের পরের দিন আমার মামা আর ফুফাতো ভাই যায় দেখতে। বাড়িঘরের এই অবস্থা দেখে তারা আমায় নিয়ে আসতে চাই। আমার বর তখন কান্না করে, তাই আর আসেনি। বিয়ের 2 দিন পরও গাজীপুরে চলে যাই। ওর বাবা মা আমাকে খুব আদর করত। ওর বাবা মাটি কাটে, ওর মা কে আর কাজ করে, অন্যের বাড়িতেও কাজ করে। কয়েকদিন যেতেই শুরু হয় শাশুড়ির অত্যাচার। তারা 2 জনে কাজ করে আসে, আমি শরবত বানিয়ে দিতাম, বাতাস করেছি, এমনকি হাত পা টিপিও দিয়েছি। তাও শাশুড়ি সবসময় ক্যাটক্যাট করে, চিল্লাচিল্লি করে। বরকে এগুলো কিছুই বলিনি। 15 দিন পরেও আসে, আর 2 দিন পরেই আমার গায়ে হাত তোলে। তার কারণ ছিল রং নম্বরে কল আসছে। তারপর গাজীপুরে নিয়ে আসলো ওর পুরো পরিবার সহ, তাতেও আমি খুশি ছিলাম। আমাকে রুমে বন্দি করে রাখতো, বারান্দায় যেতেও দিত না। তার কিছুদিন পর আবার আমার গায়ে হাত তোলে। তার কারণ ছিল আমি অনলাইনে 1 ঘন্টা ছিলাম। এরপর আমি আব্বুকে সব জানাই। আমার আম্মু আমাকে নিয়ে আসে। রিলেশনের সময় সে আমার খুব কেয়ার করত, অনেক ভালোবাসতো, কিন্তু বিয়ের পর সে পাল্টে গেছে। তার একটাই নেশা, শারীরিক সম্পর্ক করা। একটা দিনও বাদ দেয় নাই। আমার জ্বর, ঠান্ডা, বমি, উঠতে পারি না, তাও তার সাথে এসব করতে হতো, এমনকি আমার পিরিয়ডের দিনগুলিতেও। 1 মাস পর যখন চলে আসি, তারপর মাপ চাই সবার কাছে। আমার পা ধরে মাপ চেয়েছে। পরে 15 দিন পর আমি আবারও তার কাছে চলে আসি, কিন্তু আর কোনো পরিবর্তন নেই। একাই মুখ কালো করে থাকে, বিড়বিড় করে, ঝামেলা লেগেই থাকে। এর মধ্যে আমি আগস্টে কনসিভ করি, কিন্তু জানতাম না। বিছানায় পড়েছিলাম 7 দিন, 24 ঘন্টা পেট ব্যথা, তাও ডাক্তারের কাছে নিয়ে যাইনি। তারপর আবার জ্বর, পুরো 1 মাস। পরে যখন টেস্ট করি দেখি পজিটিভ, ও খুব খুশি হয়, কিন্তু আমাকে কোনো খরচ দিত না। ডাক্তার, ওষুধের বিল সব আব্বু দিত। ডাক্তার বলেছে পুষ্টিকর খাবার খেতে। ও 2 কেজি কয়েল প্যাকেট ডিম, 1 কেজি কমলা আর হাফ কেজি পেয়ারা এনেছে। ভাত ছাড়া বাসায় আর কোনো খাবার নেই। অফিস থেকে আসার সময় 2টা পুরি আনতো, সেটা আমি, আমার দেবর আর বর খাই। আমার পেট ব্যথা করে, এটা ওকে বললেও আমাকে বলে আমি নাকি নাটক করি। 4 মাসের প্রেগনেন্ট আমি, তখনও নিয়মিত সহবাস করেছে। গর্ভবতীদের যে বাড়তি খাবার, তার কোনোটাই পাইনি। বর বলে শুধু ভাত খেলেই নাকি পুষ্টি হয়। আমি ওখানে থেকে আবারও অসুস্থ হয়ে পড়ি, আবার চলে আসি বাড়িতে। এখন প্রেগনেন্সির 8 মাস চলছে। 8 মাসে মাত্র 900 টাকার ওষুধ কিনে দিছে। 7 মাস হয়ে গেছিল, তাও ডাক্তারের কথা মুখে আনেনি। বাচ্চা নড়াচড়া 4 দিন বন্ধ ছিল। পেট ব্যথাও ছিল, তাও গুরুত্ব দেয়নি। আমি হাতে পায়ে ধরে টাকা চাই, পরে 3000 টাকা দেই। ওই টাকাতে তো হয়নি, 4800 টাকা পরীক্ষা করতেই গেছে। 7 মাসের বাবুর ওজন আসছে 700 গ্রাম, আমার হিমোগ্লোবিন 8.9। ওকে বললাম, তাও কিছু বলেনি। টাকা চেয়েছে 1000, দিয়েছে। এরপর আর কোনো টাকা দেয়নি। ঔষধ খাবার সব আব্বু দেয়। ওর মা বলে, আর মানুষের কি ছেলে পেলে হয়নি, এত খাওয়া লাগে কেন? আর ওর বাবা বলে, তুমি প্রতিবন্ধী নাকি যে এত খেতে হবে? বরের সাথে সারাদিন রোমান্টিক কথা বললে খুব ভালো, টাকার কথা বললেই এড়িয়ে চলে। বিয়ের 11 মাস চলে, মাত্র 2টা 3 পিস কিনে দিছে। 10 টুকরা মাংস রান্না করে 3 বেলা খেয়েছি। নিজে মাছ না খেয়ে ওকে খাইয়েছি, কিন্তু ও কখনো আমার যত্ন নেয় না। মনে হয় বিয়ের নাম করে দাসী এনেছে। অফিসে যাওয়ার সময় গেটে তালা দিয়ে যেত। 15 দিন 1 মাস পর বাইরের আলো দেখেছি। শারীরিক মানসিকভাবে অনেক অত্যাচার করে। ও আর ওর পরিবারের সবাই ভীষণ কৃপণ। ওদের একটাই লক্ষ্য, শুধু ব্যাংক ভরে টাকা জমানো। বাবা মায়ের কথায় উঠে বসে। বিয়ের ক্যাবিন 7 লক্ষ টাকা, তাই সরাসরি আমাকে ছাড়তে পারছে না, উল্টো নির্যাতন করছে যেন আমি ছেড়ে দিই। ওর বেতন এখন 50,000 টাকারও বেশি, তাও এত কিপটামি করে। বউ বাচ্চার কোনো দায়িত্ব নেয় না, ভরণ পোষণ নেয় না, শুধু 3 বেলা ভাত দেয়। আমি অনেক মানসিক চাপে আছি। এই অবস্থায় আমি কি করতে পারি? আমি জানি না এভাবে আর কতদিন থাকতে পারবো। আল্লাহ যেন আমাদের সবকিছু ঠিক করে দেন। সবাই একটু দোয়া করবেন। ওর কাছে সবার আগে টাকা, বউ বাচ্চার দরদ নাই, টাকাই সব। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, জীবনে যাই করেন, রিলেশন করে কখনো বিয়ে করবেন না। বাবা মায়ের পছন্দে বিয়ে করবেন, অনেক ভালো থাকবেন।
তো এই ছিল আজকের আমাদের গল্প। আশা করি গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।